লোকসভা নির্বাচন সামনেই, তার আগে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। আর সেই প্রতিষ্ঠা দিবসে সমস্ত কিছুকে ছাপিয়ে গেল তৃণমূল কংগ্রেসের অন্দরে নবীন প্রবীণ দ্বন্দ্বের প্রসঙ্গ। একের পর এক বক্তব্য, তার প্রতিক্রিয়া, তার পাল্টা প্রতিক্রিয়া সেই জল্পনা আরও ঘনীভূত করছে। এইসব জল্পনার মধ্যেই আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল পৌঁছে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে, সেখানে দীর্ঘক্ষণ থাকলেনও। কিন্তু তারপরও মধুর এনো সমাপয়েত নবীন প্রবীণ বিতর্কে যে অন্তত এখনো পর্যন্ত লক্ষ্য করা যায়নি, তার ইঙ্গিত স্পষ্ট আজকেও একাধিক নেতার একাধিক কখনো আক্রমণাত্মক, কখনো তির্যক মন্তব্যে। এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে রয়েছেন শঙ্কুদেব পণ্ডা, সিপিআইএমের পক্ষ থেকে সায়ন ব্যানার্জি, কংগ্রেসের পক্ষ থেকে শুভাশিস ভট্টাচার্য, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য, এবং আমাদের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন রাজ্যসভার সাংসদ ডক্টর শান্তনু সেন। আমি আলোচনায় আসার আগে চোখ রাখবো প্রতিবেদনে। নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। অভিষেকের পিছিয়ে যাওয়ার কথাটা আসছে কি করে? আমার মনে হয় এই বাক্য গঠনটায় কোনো একটু সমস্যা আছে। লড়াই করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে এবং চোরাফুলকে সামনে রেখেই লড়াই করবে। অভিষেকের লড়াই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য। সোমবার ছিল বছরের প্রথম দিন, তার উপর তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। সেই উদযাপনকে কার্যত পিছনের সারিতে ঠেলে দিয়ে প্রকাশ্যে চলে আসে শাসক দলের নবীন প্রবীণ তরজা। দিনভর দলের মধ্যেই আক্রমণের মুখে পড়েন সুব্রত বক্সী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফেরহাদ হাকিমের মতো প্রবীণ নেতারা। তাদের নানান মন্তব্য ধরে ধরে পাল্টা নিশানা করেন তৃণমূল মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এমনকি নন্দীগ্রামের ভোটের ফল নিয়েও দলের একাংশকে নিশানা করেন কুণাল। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে প্রার্থী ছিলেন, যারা নন্দীগ্রাম ইলেকশনের দায়িত্ব ছিলেন তারা একটা ক্লিয়ার জয় দিতে পারলেন না, তারা রাজ্য কি সংগঠন নিয়ে মাথা ঘামাচ্ছে। দিনভর নেতাদের বাকযুদ্ধের পর সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন অনেকেই ভেবেছিলেন বিতর্কে আপাতত ইটি পড়ল, কিন্তু তার হলো কই। তরজার রেশ বজায় রইল মঙ্গলবারও। নবীন প্রবীণ দ্বন্দ্বের মাঝেই কলকাতার মেয়র ও হেভিওয়েট মন্ত্রী ফেরহাদ হাকিম এদিন বলেন, তৃণমূলে মমতাই শেষ কথা। আমার মনে হয় কোনো জায়গায় যাচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। আমার মনে হয় কোনো জায়গায় যাচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় পাল্টা সক্রিয় হয়ে ওঠে তৃণমূলের তরুণ ব্রিগেডের একাংশ। তাদের অভিষেক ব্যানার্জির জিন্দাবাদ হ্যাশট্যাগ দেয়া পোস্টের বয়ান, সেনাপতি ছাড়া যুদ্ধ জয় করা অসম্ভব। সোমবার দলের প্রবীণদের নিয়ে রণংদেহী কুণাল এদিন অনেক বেশি কৌশলী। তৃণমূল কংগ্রেস এক এবং ঐক্যবদ্ধ। তৃণমূল কংগ্রেসে একাধিক প্রজন্মের নেতারা রয়েছেন, এটা পরিবারের মতো। ফলে ইস্যুভিত্তিক কোথাও কোনো যদি মতপার্থক্য দেখাও যায়, তাহলেও যুদ্ধের ময়দানে, ইলেকশনের ময়দানে, মানুষের পরিষেবার কাজে, উন্নয়নের অভিযানে তৃণমূল কংগ্রেস এক, ঐক্যবদ্ধ, সুসংহত থাকে। দ্বন্দ্ব তো আমাদের মধ্যে আছেই, দ্বন্দ্ব পৃথিবীর সব দলে থাকবে। দুটো মানুষকে দেখতে এক হয় না, ওই দ্বন্দ্ব থাকবেই। এই দ্বন্দ্ব নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় 3 বার জিতেছে। কুণাল শোভনদেবের কৌশলী বার্তার পরেও জোড়া ফুলের দ্বন্দ্ব কমল কি? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। ইতিমধ্যেই ডক্টর শান্তনু সেন আমাদের মধ্যে এসে যোগ দিয়েছেন। ডক্টর সেন, নতুন বছরের শুরুতে কি চলছে তৃণমূল কংগ্রেসে? বছরের প্রথম দুটো দিন শিরোনাম দখল করে থাকলো তৃণমূল কংগ্রেসের নবীন প্রবীণ দ্বন্দ্ব, এবং লেটেস্ট যে ডেভেলপমেন্টটা, সেখানে আমরা দেখছি যে সেনাপতি ছাড়া যুদ্ধে জেতা যায় না। তৃণমূল কংগ্রেসের যে যুব ব্রিগেড, তারা এই সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন শুরু করেছে। লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য যখন আপনাদের কোমর বেঁধে মাঠে নামার কথা, তখন বছরের প্রথম দুটো দিন তো অন্য ইঙ্গিত দিচ্ছে। মৌপিয়া দেবী, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আশা করবো যে আমাকে ইন্টারাপ্ট করবেন না, অল্প সময় বলবো। আসলে সমস্যাটা অন্য জায়গায়। 2021 বিধানসভা নির্বাচনে সিপিএম কংগ্রেস পরস্পরে হাত মিলিয়ে দুজনেই শূন্য। পরবর্তী ক্ষেত্রে আইএসএফের সাথে হাত মিলিয়েও তাদের কোনো লাভ হচ্ছে না। আর 2021 বিধানসভায় বিজেপি 77, আপকি বার 200 পারের পর 77-এ আটকে গিয়ে
কমতে কমতে তাদের বিরোধী দলনেতাকে যদি জিজ্ঞাসা করেন যে এখন কত তোমার বিধায়ক, সে নিজেও বলতে পারবে না। পরবর্তী ক্ষেত্রে যে যটা উপনির্বাচন হয়েছে, সেটা আসানসোল বলুন বা 7টা বিধানসভার উপনির্বাচন বলুন, সব কটায় ধরাশায়ী হওয়া, পঞ্চায়েত নির্বাচনে গোহারান হারা এবং আসন্ন লোকসভা নির্বাচনে সমস্ত বিরোধী দলের ভরাডুবি অবশ্যম্ভাবী বুঝতে পেরে একদিকে বিজেপি ইডি সিবিআই দিয়ে তৃণমূলকে বিব্রত করছে, অন্যদিকে বিরোধী দলের একটা এজেন্ডা হয়েছে মিডিয়ার একাংশকে কাজে লাগিয়ে তৃণমূলের মধ্যে ছিদ্র খুঁজে বেড়ানো। আমি আপনাকে একটা কথা পরিষ্কার করে বলে দিই, তৃণমূল মিডিয়া কংগ্রেস ছিদ্র খুঁজবে কি? ছিদ্র তো রীতিমতো মানে এই জন্য বললাম, গহ্বর বলতে হয়ে দিন। মিডিয়ার সামনে সামনে ঘুরে বেড়াচ্ছে। ওই জন্য বলছি মিডিয়া খুঁজতে হচ্ছে না ওই জন্য মিডিয়াকে। বলছি বিশ্বাস করুন, ওই জন্য- তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, সেই দিন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে মিডিয়ার ফোকাসে ছিল, যে কোনো মিডিয়া। আমি সমস্ত সংবাদ মাধ্যমের হয়ে দায়িত্ব নিয়ে বলছি। তৃণমূল কংগ্রেসই তো একমাত্র রাজনৈতিক দল বাংলায় আছে যারা মানুষের পাশে আছে, মানুষের মনে আছে, তো তৃণমূলই খবরে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু একটা কথা বলে দিই, তৃণমূল কংগ্রেস একটা ঐক্যবদ্ধ পরিবার, যে পরিবারের অভিভাবক এবং নেত্রীর নাম মমতা ব্যানার্জি, যার কথা স্বয়ং অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে, যিনি আমাদের দলের সেনাপতি, অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে বুথ লেভেলের কর্মী পর্যন্ত কোরআন পুরাণ বাইবেল গীতার মতো মান্যতা দিয়ে মেনে নেয়। এটা বিজেপি নয়, যেখানে তাদের রাজ্য সভাপতির ছবিতে লাথি মেরে নাচানাচি করে বিজেপির ক্যাডাররা, যেখানে বর্তমান রাজ্য সভাপতি প্রাক্তন রাজ্য সভাপতির বিরুদ্ধে কেন যুব ব্রিগেড, ঠিকই আপনারা যেটা বলেছেন, আমরা যারা আপনাদের এই তৃণমূল পরিবারের বাইরের লোক, সেটা সংবাদ মাধ্যম হতে পারে, সাধারণ মানুষ হতে পারে, বিজেপি হতে পারে, কংগ্রেস হতে পারে, সিপিএম হতে পারে, হুএভার, তাদের কাছে তো আপনারা যেটা বলে থাকেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি, স্বাভাবিক, এটাই তো বলার কথা। কেন তাহলে যুব ব্রিগেডকে সেনাপতি ছাড়া যুদ্ধে জেতা যায় না? এই সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন করতে হচ্ছে। আমি আবার বলছি, কে সোশ্যাল মিডিয়ায় কার ফেসবুক প্রোফাইলে কি পোস্ট করছে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি আবার বলছি, আমি তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের একজন আজ্ঞাবহ একজন সৈনিক, এবং তৃণমূল কংগ্রেস করতে গিয়ে আমি বুথে পোলিং এজেন্ট বসে সিপিএমের ক্যাডারদের দ্বারা আক্রান্ত একজন সৈনিক। নিশ্চিত করে সেই সময় যারা বয়স কম ছিল তারা সেই সময় তৃণমূল কংগ্রেস করার সুযোগ পায়নি, আবার আমার থেকে যারা সিনিয়র তারা, আমি সেই সময় আমি জন্মাইনি বলে আমি সুযোগ পাইনি, সেই আমার আগে যারা দল করেছে তাদেরও যেমন কন্ট্রিবিউশনকে অগ্রাহ্য করা যাবে না, আমার মতো যারা মার খেয়েছে আমাদের কন্ট্রিবিউশনকে অগ্রাহ্য করা যাবে না। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন রাজনীতির ময়দানে নেমে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মাথায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে সারা বাংলার বাইরে, সারা ভারতবর্ষের আঙিনায় পৌঁছে দেওয়ার জন্য মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলে এগিয়ে যাচ্ছেন, সেটাও অগ্রাহ্য করা যাবে না। এটাই হচ্ছে ঐক্যবদ্ধ তৃণমূল, যার মাথার ওপর আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বেস লাইনের আছি আমরা সকলে, এবং সেনাপতির দায়িত্বে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শঙ্কুর কাছে আসবো। শঙ্কু, দেখুন, আমি জীবনে অনেক কিছু দেখেছি, লোকে কোটায় কিভাবে পজিশন পাওয়ার চেষ্টা করে। এখন যুবর কোটায় কেউ মুখ্যমন্ত্রী হতে চান, এটা দেখে সত্যি আমার আশ্চর্য লাগছে, এবং তাকেই লোকে সামনের সারিতে রেখে সেনাপতি বলে এগোতে চাইছেন। আমরা যে হুঙ্কার, রণহুঙ্কারটা সুব্রত বক্সির দেখলাম, যে তিনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, পিছিয়ে যাবেন না, লড়াই করুন, তার মানে কোয়ালিটিতে কোথাও কম পড়িয়াছে। এখানে কোটায় জরুরি হইয়াছে, তাই কোটায়, যুব কোটায় হচ্ছে লোকে মুখ্যমন্ত্রী হতে চায়। তো বক্তব্য আমার সেখানে নয়, কারণ এই দলে মারামারি হবে, গন্ডগোল হবে, পরিবারতান্ত্রিক দল, এবং চিরকাল আমরা মুলায়ম অখিলেশের বেলায় দেখেছি কে ক্ষমতায় আসবেন তার জন্য গৃহদাহ লেগে যাবে। কিন্তু আমার কাছে দু তিনটে জিনিস খুব আশ্চর্য লেগেছে। ধরুন, ভারতীয় জনতা পার্টির উচ্ছৃঙ্খল কিছু সদস্য তারা দল বিরোধী আচরণ করেছেন, যেটা বিরোধীদের মুখরোচক আলোচনার বিষয়, দল সঙ্গে সঙ্গে সাসপেন্ড করেছে। এখনো পর্যন্ত কুণাল ঘোষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। যে ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাপয়েন্টেড হচ্ছে ডিজি রাজীব কুমারকে আক্রমণ করেছেন, এবং তারপরও বহাল তবিয়তে তিনি একের পর এক বাক্যালাপ করিয়া যাচ্ছেন, তাতে স্পষ্ট হয়েছে যে দলের কোনো অনুশাসনের দ্বারা তিনি নিয়ন্ত্রিত নন। এখন তিনি নিজেকে যুবর কোটায় ফেলতে চান, শান্তনুদা হয়তো একটু রাগ ঢাক করে ফেলতে চাইছেন,
পারছেন না, ঠিক করে উঠতে পারছেন না কোন জায়গায় যাওয়া সমীচীন হবে। শান্তনুদার জন্য আমি একটা ফেভারে কথা বলতে চাই। শান্তনুদার যা বয়স বা যা রাজনৈতিক অভিজ্ঞতা, সেখান থেকে শান্তনুদার যুবকোটার প্রয়োজন আছে কি নেই সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এটা ইম্পর্টেন্ট যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো যুব ফলোয়ার্স নেই। শুনুন না, কোনো শুনুন না কোনো আমাকে একটু আলাপ দিন দিদি, মোস্ট ইম্পর্টেন্ট লাইন দিদি, মোস্ট ইম্পর্টেন্ট লাইন দিদি, মোস্ট ইম্পর্টেন্ট লাইন। শান্তনুদার মতো বা শান্তনুদার থেকে কম বয়সী যুবরা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী নেই, এইটা এস্টাবলিশ করার জন্য নেমে পড়েছে। আমি এই বিতর্কে যাওয়ার আগে আমি শুধু একটাই কথা বলতে চাই। দেখুন, আমি ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, আমি সেখান থেকে শুধু একটাই কথা বলবো, তৃণমূল কংগ্রেসের আগে ভারতীয় জনতা পার্টির মুখপাত্র হিসেবে আমি একটাই কথা বলবো, তৃণমূলের কোন দলে ততক্ষণ পর্যন্ত আমার কোনো ইন্টারেস্ট নেই যতক্ষণ পর্যন্ত এদের কন্ট্রোলে আরেকটা বকটুই না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত ইন্টারেস্ট নেই যতক্ষণ এদের কোন দলে মানুষ মারা যান। রাগ হয়েছে, এক লাইন দিয়ে ছেড়ে দেবো, এক লাইন। মৌপিয়াদির রাগ হয়েছে যে কেউ মুখ্যমন্ত্রী হবেন ভেবেছিলেন, তিনি হননি, উল্টে রাজীব কুমার ডিজি হয়ে গেছেন তার কথা না শুনে। তো ফলে এটাই হয়েছে। আমি একটু সায়নের কাছে আসবো। সায়ন, প্রথম কথা হচ্ছে যে একটা দল তৈরি হয়েছে, সেই দল লুটে পুটে খাচ্ছে গোটা হ্যাঁ শোনা যাচ্ছে, একটা গোটা বাংলা জুড়ে একটা দল, সে দল লুটে পুটে খাচ্ছে, দলটার নাম তৃণমূল কংগ্রেস। আদর্শ বলে কিছু নাই। এই যে তুমি নবীন প্রবীণ এই নিয়ে এত আলোচনা চলছে, তোমাদের চ্যানেলেই আজকে তোমরা দেখিয়েছো যে 7 তারিখ আমরা যে ব্রিগেডের ডাক দিয়েছি, হিসাব মতো এই যা গল্প চলছে এই গল্প অনুযায়ী তো নবীনরা ব্রিগেডের ডাক দিয়েছে, যদি আমি এই ফর্মুলায় অনুযায়ী চলতে চাই। তা আমাদের ভেতর তো এসব নবীন প্রবীণ কাজিয়া টাজিয়া চলছে না। আমাদের যারা প্রবীণ নেতারা রয়েছেন তারা তো পিঠে হাত রেখে বলেছেন তোমরা এগিয়ে যাও, তোমরা চালিয়ে খেলো, তোমরা লড়ো, অধিকারের জন্য লড়ো। তাহলে তৃণমূলের মধ্যেই নবীন প্রবীণের গল্প আসছে কেন? তার কারণ একটা দল পরিচালিত হচ্ছে শুধুমাত্র টাকা পয়সা লুটের টাকা, লুটের ভাগ ভাটোয়ারা এই সমস্ত নিয়ে। এই যে তুমি বাইরে দেখছো যে সুব্রত বক্সী আর কুণাল ঘোষ দুজনে মিলে WWF করছে, কিন্তু তুমি একবার প্রেসিডেন্সি জেলের মধ্যে দেখো, তুমি দেখতে পাবে ওখানে প্রবীণ পার্থ চ্যাটার্জি আর নবীন কুন্তল ঘোষ একসাথে 2 টাকা কিলো চাল খাচ্ছে জেলের মধ্যে। ওখানে তুমি দেখতে পাবে যে প্রবীণ মানিক ভট্টাচার্য আর নবীন শান্তনু ব্যানার্জি দুজনে মিলে একসাথে জেলের মধ্যে সহাবস্থান করছে। প্রবীণ অনুব্রত মণ্ডল আর নবীন অনুব্রত মণ্ডলের মেয়ে দুজনে মিলে একসাথে সহাবস্থান করছে। অর্থাৎ জেলের মধ্যে তৃণমূলের নবীন প্রবীণে কোনো দ্বন্দ্ব নেই। ওখানে ওরা মোটামুটি একটা কমিটি গঠন করে নিয়েছে, জেল কমিটি। বাইরে আমরা যা দেখতে পাচ্ছি, অ্যাপারেন্টলি যা দেখে মনে হচ্ছে লুটের টাকা, ভাগবাটোয়ারার টাকার ক্ষমতা কার কাছে থাকবে তা নিয়ে লড়াই। আমার খুব পার্টিনেন্ট 2-3টি প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, তৃণমূল কংগ্রেস এটা যে এমনি করছে তা নয়, তৃণমূল কংগ্রেস জেনে বুঝেও এটা করছে। তার কারণ আজকের দিনে দাঁড়িয়ে যখন সবচাইতে বড় খবর ব্রেক হচ্ছে চারিদিকে, তোমাদের নিউজ চ্যানেলেও আমরা দেখছিলাম যে ওই লিপস অ্যান্ড বাউন্স মুখ্যমন্ত্রী নিজের ভাইপোর লিপস অ্যান্ড বাউন্স, তার 7.5 কোটি টাকার যে সম্পত্তি, সেই সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার জায়গায় চলে গেছে। তুমি দেখো এই তৃণমূলের কাজিয়া, তৃণমূলের ভেতরে পিসির বা ভাইপো না পিসির তৃণমূল না ভাইপোর তৃণমূল, এই আলোচনা সামনে নিয়ে এসে এই চুরি দুর্নীতি থেকে ওই বিষয় নিয়ে আলোচনার বিতর্কের সময় বরাদ্দ রয়েছে, ডোন্ট ওয়ারি। এক্স্যাক্টলি তো এক্স্যাক্টলি আমি খালি একটা কথা বলছি, লেট মি অ্যালাউ। শান্তনুদা একটু আগে বাম কংগ্রেসের কথা একটু আগে শান্তনুদা বলছিলেন, আমরা খালি একটাই কথা বলছি, গোটা 16 সিনেমা জুড়ে গব্বর সিং হচ্ছে ডাকাত, তাই গব্বর সিং নবীন না গব্বর সিং প্রবীণ এ দিয়ে মানুষের কিছু যায় আসে না। সোজা কথা কান খুলে শুনে রেখে। এই নবীন প্রবীণের বীজ বৃক্ষটা মমতা ব্যানার্জি নিজে রোপণ করেছেন। কারণ হলো যখন কিনা শুভেন্দু যুব কংগ্রেসের সভাপতি ছিলেন, যুব তৃণমূল কংগ্রেসের, সেই সময় অভিষেককে যুবা বলে একটি মঞ্চ তৈরি করে অভিষেককে নামিয়ে দিয়েছিলেন, যাতে শুভেন্দুকে খর্ব করা যায়, শুভেন্দুর আধিপত্য যাতে খর্ব করা যায়, ওই জন্য নামিয়েছিলেন। আজকে সেই বিস্ফল মমতা বন্দ্যোপাধ্যায় খেতে হচ্ছে। কারণ হলো যে এখন সর্বত্রই এরকম ঝামেলা চলছে। কিছুক্ষণ আগে শান্তনু সেন বলছিলেন যে আমাদের ঐক্যবদ্ধ চেহারাটা পশ্চিমবাংলার মধ্যে মমতা ব্যানার্জিকে দেখিয়ে হয়। কদিন আগে শান্তনুবাবুরা প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা জুড়ে দিচ্ছেন।
কারণ ওই ঐক্যটা চলে গেছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রীটা বলতে হচ্ছে, একটা ঐক্যবদ্ধ রূপের চেহারা বলি। সত্যজিৎ বিশ্বাস, উনি কৃষ্ণগঞ্জের MLA, উনি খুন হলেন, প্রকাশ্য দিবালোকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারলেন একটি অনুষ্ঠানে সরস্বতী পুজোর দিন। তারপরে কি দেখলাম, আমরা দেখলাম যে বাঁকুড়ার একটি জায়গায় বাঁকুড়ার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাকে মঞ্চ থেকে টানতে টানতে নামিয়ে অন্তত ½ কিলোমিটার মারতে মারতে নিয়ে গিয়ে পার্টি অফিসে শুলেন। শোয়ার পর সেখানে পুলিশ এসে তাকে রেস্কিউ করলেন। এবং আমরা আরও খুন দেখেছি, বুকটুই থেকে আরম্ভ করে লম্বা খুনের সিরিজ। এই যে সায়ন বলছিল না, এটা লড়াইটা আদর্শের লড়াই না, এই লড়াইটা অ্যাবসলিউটলি একটা মানে টাকা রোজগারের লড়াই। এই জায়গাটাতে না পশ্চিমবাংলার মানুষরা খুব ত্রস্ত হয়ে রয়েছে। কার গায়ে বোম ফাটবে, কার গায়ে গুলি লাগবে, গোষ্ঠীদ্বন্দ্বে কে কোথায় কখন কার সাথে থাকবে, ফলে সাধারণ মানুষ খুব ত্রস্ত হয়ে রয়েছে। আমি আসবো সুভাষিস, আমি সুমনদার কাছে আসি। সুমনদা, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? লোকসভা নির্বাচনের বছর, তার আগে যে প্রতিষ্ঠা দিবস তৃণমূল কংগ্রেসের, সেখানে খুব স্বাভাবিকভাবেই, যেটা আমি শুরুতে খুব লঘু স্বরে আমি যেটা শান্তনুদাকেও বললাম, যে তার আগে তো সংবাদ মাধ্যম বা কেউ ভাবতেই পারেনি যে এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে এরকম উত্তুঙ্গ একটা বিতর্কের সৃষ্টি হবে। হ্যাঁ, 1 জানুয়ারি সাধারণত লোকে কেক টেক খায়, তার জায়গায় যে অন্য কিছু খেতে হবে সেটা তো কেউ জানতো না। ডাস্টিন হফম্যানের বিখ্যাত সিনেমা ছিল ক্র্যামার ভার্সেস ক্র্যামার, অঞ্জন দত্ত সিনেমা ছিল দত্ত ভার্সেস দত্ত। তো এটা যে তৃণমূল ভার্সেস তৃণমূল চালু হয়ে যাবে সেটা খুব অনভিপ্রেত। এবং এই অনভিপ্রেত এই কারণে, যেহেতু আপনি যেটা বললেন যে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল, পশ্চিমবঙ্গে 42টা লোকসভা আসন রয়েছে এবং বিজেপি সেই আসনগুলোর দিকে তাকিয়ে রয়েছে, এবং বিজেপির একটা ভাইপো শব্দের প্রতি দুর্বলতা আছে। শরদ পাওয়ারের ভাইপো, বসুন্ধরা সিন্ধিয়ার ভাইপো দেখলে বিজেপি তাকে জাপটে ধরে। তো এই ভাইপো সিনড্রোম যেহেতু বিজেপির আছে, সেহেতু তৃণমূল মাস্ট বি মানে কি বলবো, কনসার্ন, কশাস, সমস্ত দিক থেকে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কীভাবে লড়বে সেটা ভাবা উচিত। দেখুন, বিজেপির মুখপাত্র বলছেন এটা যুবর কোটায় মুখ্যমন্ত্রী কেউ হতে চান, সেটা নিশ্চয়ই ওনার কাছে ইনার ইনফরমেশন আছে, আমি সেটা বলতে পারবো না, প্রকাশ্যে দেখা যাচ্ছে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট, দেখুন দুপক্ষের মধ্যে যে কাদা ছড়াছড়ি হচ্ছে সেখানে আদতে কিন্তু তৃণমূলের মুখ পড়ছে, আর কিছু মুখ পড়ছে না। এবার আমি আমার মতো করে যেটা রিড করবার চেষ্টা করব, যে গতকাল সন্ধ্যেবেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বৈঠকের পর আজ কিন্তু কুণাল ঘোষ আর সেভাবে কামান দাগেননি, তিনি নরম মনোভাব দেখিয়েছেন, কিন্তু যদিও তাপস রায়, নারায়ণ গোস্বামীরা বলে চলেছেন। এবার সবাইকে একটা জিনিস বুঝতে হবে যে যদি কেউ বলেন যে এরা নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে পারেননি, কেউ তো প্রশ্ন তুলছেন না ত্রিপুরা বা গোয়াতে কি ফলাফল হয়েছিল। Nobody is asking those obvious questions. But যদি সেই সমস্ত কোশ্চেন আসে তাহলে ইটস নট গুড ফর তৃণমূল হেলথ, অন্য কারোর জন্য কিন্তু না। দেখুন কংগ্রেস কত খুশি, কারণ কংগ্রেসের সাথে তৃণমূলের আসন সমঝোতা নিয়ে আলোচনা হচ্ছে, নিজের আগে সামলা, তারপর তো আসন নিয়ে ভাববে। অধীর চৌধুরী ইজ হ্যাপি, বিজেপি আরও হ্যাপি। গোটা ডিসেম্বর কেটে গেল, শুভেন্দু অধিকারীর কোনো কিছু দেখা গেল না, কিন্তু বিজেপি ইজ হ্যাপি যে তৃণমূল তো নিজের মধ্যে গন্ডগোল করছে। সো অ্যাজ এ চিফ পার্টি অফ দ্য চিফ, যে মুখ্য দল, রাজ্যের প্রধান শাসক দল হিসেবে তৃণমূল শুড বি মোর রেসপন্সিবল অ্যান্ড মোর ফোকাসড অন ফাইটিং বিজেপি। আমি এখানে একটু দেখাবো যে এরই মধ্যে আমরা কি দেখলাম, যে নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যে আজকে এক প্রবীণ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার উদ্দেশ্যে বাক্যবান আরেক প্রবীণ তাপস রায়ের। সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন এবং যার পরিপ্রেক্ষিতে তাপস রায়ের এই বক্তব্য শুনুন। এই দেশে যে রাজনীতির একটা পরিবেশ, এই পরিবেশে বাংলাকে সবসময় আলোচনার প্রথমে রাখতে হয়, তার কারণ বাংলাতে মমতা ব্যানার্জি রাজনীতিতে আছেন। মমতা ব্যানার্জি যেদিন থাকবেন না, আবার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বলে দেশের রাজনীতির যা গতি প্রকৃতি, বাংলা ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে গিয়ে মায়ের দুধ খাবার জন্য 5 থেকে 2 পাবে কিনা, খুব সাবধানে থাকবে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতন একজন জাতীয় পর্যায়ের একজন নেতা থাকতে এটা হবে কেন আমি বুঝতে পারলাম না। এই কথা কেন তিনি বললেন? 1, 2, তাহলে বিলম্বিত বোধোদয়, মাঝে 6-7 বছর তো উনি দলে ছিলেন না, তখন এটা তিনি উপলব্ধি করেননি। তাহলে
মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না কেন? একথা বললেন কি করতে? মমতা বন্দ্যোপাধ্যায় কম করে 10-12 বছরের বড় উনি একথা বলেন কি করে? যে এরা পরিশ্রম করেনি, এরা খাটেনি, এরা সংগঠন করেনি, চাটুকারিতাকে স্থাবকতাটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে বরাবর যতদিন রাজনীতি করছে। বলতে পারি যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনীতি না করে যদি অভিনয় করতেন, দাদা সাহেব ফালকে তার রাখা ছিল এবং অস্কার পেতেন কিনা জানি না, তবে অস্কারের নাম বিবেচিত হতো। শান্তনু, এগুলো কি চলছে? দেখুন, আমি সবার কথাটা শুনেছি, তাহলে আমায় সবাইকে উত্তর দেওয়ার সুযোগ দিতে হবে। আমি প্রথমে সুমনবাবুকে দিয়ে শুরু করি, উনি শেষ করলেন। আপনি নিশ্চিন্ত থাকুন, এটা তৃণমূল কংগ্রেস। এখানে আপনি বা শঙ্কু উল্লসিত হবেন না। এখানে আপনি দূরবীন দিয়ে খুঁজেও মুলায়ম অখিলেশ পাবেন না, বা এখানে দূরবীন দিয়ে খুঁজেও আপনি এখানে একনাথ শিন্দে পাবেন না। এটা পরিষ্কার মাথায় রেখে দিই। দ্বিতীয় কথা, নন্দীগ্রামের রেজাল্ট আপনার নিশ্চয়ই বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন মনে আছে। এরকম মৌপিয়া দেবীদের মতো অনেক চ্যানেল, ন্যাশনাল চ্যানেল দেখিয়েছিল। না, আমরা দেখাই এক সেকেন্ড। না 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 না, আপনি দেখান, আপনি দেখিয়েছেন বলেননি। একমাত্র জি 24 ঘন্টা, একদম দায়িত্ব নিয়ে বলছি, জি 24 ঘন্টা একমাত্র চ্যানেল যেটা সেদিন প্রত্যেক মুহূর্তের অ্যাকিউরেট। আপনি আমাকে মিস ইন্টারপ্রেট, আমি বললাম এরা খাইয়েছিলেন বিভিন্ন চ্যানেলে। আরে কুনাল ঘোষ কি বলেছেন নন্দীগ্রাম নিয়ে? সেটার উত্তর দেবেন শান্তনু দা। আমি আপনার কুনাল ঘোষ বলেছেন কে হারিয়েছে? আপনার চ্যানেল বলিনি, আমি বললাম আপনাদেরই মতো কোনো না কোনো চ্যানেল, এবং আমি স্ট্রেস দিয়ে বলছি ন্যাশনাল চ্যানেল। তারা দেখিয়েছিল মমতা ব্যানার্জি জিতে গেছে। তাহলে কে বলবে তাহলে কে বলবে ঠিক করে নি? তাহলে কিন্তু আমি ওকে বলতে দেবো। দ্বিতীয় কথা, পরিষ্কার এটা এই সায়নকে আমি বলে দিই, উত্তর দিই, আমাকে বলতে দিন আমার কথা। সায়নকে বলি, যারা বাংলাটাকে 34 বছর ধরে শোষণ করে শ্মশানে পরিণত করে দিয়েছিল, যাদের নেতা বুদ্ধ ভট্টাচার্য বলেছিল যে আমি এই চোরেদের মন্ত্রিসভায় থাকবো না, তারা বড় বড় কথা বলছে। আর পরিষ্কার এটা জেনে রেখে দিন, আজকে এখানে কংগ্রেসের প্রতিনিধি আছে, একবার দেখলেন যে বিজেপির বিরুদ্ধে কোনো কথা বললো, এটা প্রমাণ হয় যে ভারতবর্ষে ইন্ডিয়া এলায়েন্স যতই বিজেপিকে বিরোধী, কারণ আপনারা দুবার মন্ত্রিসভায় ছিলেন, জোট করে লড়েছেন, কাজ হচ্ছে বিজেপি আজকে শক্তিশালী করা। দুটো কথা আমাকে বলতে। প্রথম কথা, সুব্রত বক্সী গতকাল যেটা বলেছেন যে মিডিয়া যতই চেষ্টা করুক তৃণমূলের মধ্যে বিভাজন খুঁজে পাওয়া যাবে না। আর দ্বিতীয়ত, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন, তার সাথে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থেকেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জির ছবি একসাথে আছে। আমার শুধু একটা লাইন, নন্দীগ্রামের থেকে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো থেকে শুরু হয়েছে তৃণমূলে মমতা হটাও অভিযান। ওকে হারানোর পেছনে কারা ছিলেন আপনারা ভালো করে খবর নিয়েছেন। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনারা। আর এরই মধ্যে যেটা আমি শুরুতেই বলছিলাম যে ইন্টারেস্টিং সমস্ত মন্তব্য, ইন্টারেস্টিং সমস্ত বাইটস আসছে, যার বিটুইন দ্য লাইন্স বুঝতে রীতিমতো মাথা ঘামাতে হচ্ছে। নারায়ণ গোস্বামী, তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তিনি বললেন অনেকের সফটওয়্যার আপডেট করা নেই, তাহলে তো হোয়াটসঅ্যাপ যাবে না। কি বললেন শুনুন। অনেকেই আছেন যাদের সফটওয়্যারে আপডেট নেই, অনেক পুরনো সফটওয়্যার, সেটা দিয়ে তো আর হোয়াটসঅ্যাপ করা যাবে না, ও তো নিতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড তুলে ধরবার জন্যে এই ব্যবহার, সামাজিক মাধ্যমের ব্যবহার, নতুন প্রজন্মের হাতে যদি দল থাকে তাহলেই সেই তৃণমূল হবে সর্বোচ্চ বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে গ্রহণযোগ্য, এবং সেইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নের কাজটা, মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় নেত্রী তা বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে তুলে ধরতে। আমরা সায়নের কাছে যাব। সায়ন, উত্তর। হ্যাঁ প্লিজ। আমি মনে থাকতে পারে, মোহাম্মদ ইয়াকুব নামে ফরওয়ার্ড ব্লকের একজন নেতা ছিলেন। ওনার যখন নাতি হচ্ছে তখন উনি যুবর সভাপতি হলেন। তো আমরা জিজ্ঞেস করলাম তাহলে যুবর নিয়মটা কি?
যদি একটু তৃণমূল বলে দেয় যে নবীন এবং প্রবীণের কাট অফ মার্কটা কি, মানে আমি যদ্দূর জানতাম, হ্যাঁ মানে আমি যদ্দূর জানতাম নারায়ণবাবু, আমি ওই চত্বরে, উনি আগে জ্যোতিষী ছিলেন, ভালো জ্যোতিষী, উনি জ্যোতিষী থেকে সফটওয়্যারে কি করে শিফট করলেন সেটা আমি জানি না। নবীনের ভাইও সেটা আমার এইগুলো একটু প্রশ্ন যে কে নবীন এবং কে প্রবীণ কি করে বোঝা যাবে? মানে আপনি বলতে চাইছেন যে নাতি হওয়া পর্যন্ত কেউ কেউ নবীন থাকবেন, আপনারাই তৈরি করেছেন তৃণমূলে নবীন। সুমনদা কি বলতে চাইছেন? নবীন কেউ ততদিন থাকবেন যতদিন না নাতু তিনি দাদু হচ্ছেন। শুরু করেছেন নাতি না হওয়া পর্যন্ত যুব কংগ্রেস তৃণমূলে নবীন প্রবীণ। আমি একটু সায়নের কাছে আসি। সায়ন, এই যে সফটওয়্যার আপডেটটা তুমি তো খুব টেকনোলজি। শান্তনুদার চাপ হয়েছে, ও নবীন থাকবে না প্রবীণে যাবে, তৃণমূলের অনেকেরই চাপ হয়েছে। সায়ন তো খুব টেক স্যাভি, সায়ন এই সফটওয়্যার আপডেট করা নেই অনেকের, তাই হোয়াটসঅ্যাপে যাবে না, তাই তুমি কিভাবে বিশ্লেষণ করবে? প্রথম কথা হচ্ছে যে মানে সফটওয়্যার, নতুন করে চুরি করবার সফটওয়্যারের আবার পুরনো নতুন কি আছে? হোয়াটসঅ্যাপের যে নতুন ভার্সানটা বেরিয়েছে ওদের মানি ট্রান্সফার করা যায়, উনি সেই অর্থেই বলেছেন যে পুরনো হোয়াটসঅ্যাপে তো মানি ট্রান্সফারটা হতো না, নতুনটা এরকম গল্প হবে। দেখো কথা খুব পরিষ্কার। এক নাম্বার কথা, আজ থেকে কয়েক মাস আগে নতুন তৃণমূল বলে একটা গোটা পশ্চিমবাংলা জুড়ে একটা কি পোস্টার মানা হলো, তা নিয়ে আলোচনাও হলো। মৌপিয়াদি, রাজ্যের মানুষ সত্যিই উপকৃত হতো, সমাজ উপকৃত হতো যদি তৃণমূলে যারা চুরি করেছে তাদের হাত থেকে দলের রাশটা কেড়ে নিয়ে নতুন তৃণমূল বলে যা চালানোর চেষ্টা করা হচ্ছিল তা যদি মানুষকে মুক্তির পথ দিত। কিন্তু আমি তোমাকে দুটো স্পেসিফিক উদাহরণ দিচ্ছি, রাদার তিনটে। এক নাম্বার, 2021 সালে সায়নী ঘোষ রাজনীতিতে এসে যোগদান করলেন, তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, একদম নতুন তৃণমূল, একদম সদ্য তৃণমূল। নতুন তৃণমূল সায়নী ঘোষ এসে শিক্ষক দুর্নীতির মামলায় জড়িয়ে পড়লেন। বিনয় মিশ্র, নতুন তৃণমূল, কোটি কোটি টাকা লুট করে নিয়ে দেশ ছেড়ে বিদেশে গিয়ে বর্তমান সময়ে পালিয়ে আছে। কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জিরা নতুন তৃণমূল, তারা এসে আবার টাকা লুট করে জেলে চলে গেছে। অর্থাৎ নতুন তৃণমূল মানে বেসিক্যালি কি দাঁড়ালো? পুরনোরা লুটেছে, লোটা হয়ে গেছে, এবার নতুনরা বায়না ধরেছে আমাকে মনোপলি দিতে হবে, আমি নিজেকে নিজের মতো লড়বো। আমার প্রশ্ন খুব সোজা, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার আনাচে কানাচে মিটিং করে বলছেন যে বিজেপিকে সিপিআইএম হারাতে পারবে না, কংগ্রেস হারাতে পারবে না, বিজেপিকে কেবলমাত্র হারাতে পারবে তৃণমূল কংগ্রেস। যারা এখনো ঠিক করে উঠতে পারছে না নবীন না প্রবীণ, শান্তনুদা বুঝে উঠতে পারছেন না ডান দিকে যাবো না বাদিকে যাবো, নবীনে যাবো না প্রবীণে যাবো, এটা কি বিজেপির বিরুদ্ধে লড়বে? আমি একটু দেখাই, যেমনটা সায়ন বলছেন, যারা বিরোধী নেতা, বিরোধী দলের যারা নেতা, দিলীপ ঘোষ, অধীর রঞ্জন চৌধুরী, সুজন চক্রবর্তী, তারা কি বলছেন এই গত দুদিনের এই পর্ব নিয়ে, শুনুন। যদি কোনো বড় উদ্দেশ্য না নিয়ে কোনো কাজ শুরু হয় সেটা বেশি দিন টেকে না। টিএমসি হচ্ছে তাই, মানুষও এই জন্য সমর্থন করেছিল, সিপিএমের অত্যাচার থেকে বাঁচার জন্য তাকে ইনস্ট্রুমেন্ট হিসেবে নিয়েছিল। সেজন্য একটা পার্টি কেবল ক্ষমতা আর অর্থ যদি তার উদ্দেশ্য থাকে তার পরিণাম এরকম হয়, যেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা অনেকদিন বলছিলাম যে মুসল পর্ব শুরু হয়ে গেছে, সেটা প্রকাশ্যে এতদিন এলো। নেতারা যদি তাদের মধ্যে তালমিল না থাকে, তাদের সঙ্গে কারো কোনো সম্পর্ক নেই, স্বার্থের সম্পর্ক, স্বার্থ ফুরিয়ে গেলে চলে যাচ্ছে, আবার চলে আসছে। আমরা কাউন্টার আর কি করব? তাদের দলের মধ্যে থেকেই সুদীপ বাবুর কথার কাউন্টার হচ্ছে। এখানে চামচাবাজির প্রতিযোগিতা চলছে। দিদির দলের পুরনোরা কে কত বড় দিদির দাসত্বগিরি করতে পারে তার প্রতিযোগিতা চলছে। তাই সিনিয়রদের এক ধরনের বাতেলা, জুনিয়র খোকাবাবুর দলের আরেক ধরনের বাতেলা, নবীন প্রবীণ, গোটা তৃণমূল দল এক পচা সয়াবিন। কালের নিয়মে তৃণমূল এ বাংলায় তার ইনিংস সমাপ্তি করবে। পশ্চিমবাংলা থেকে মমতা ব্যানার্জি ক্ষমতায় চলে গেলে পশ্চিমবাংলার মর্যাদা বাড়বে, চোর বদনাম খুঁজবে, তৃণমূল দলটা হয়তো উঠে যাবে, কিন্তু তাতে পশ্চিমবাংলার লাভ হবে নিয়ে কোনো সন্দেহ আমাদের নেই। কিন্তু হঠাৎ সুদীপ ব্যানার্জি কথাটা বললেন, মানেটা কি? তার মানেটা হচ্ছে এই যে মমতা ব্যানার্জি ক্ষমতা থেকে চলে গেলে হয় মমতা ব্যানার্জির দল ক্ষমতা আসবে না, আর না হলে মমতা ব্যানার্জির দলের হয়ে এমন কেউ ক্ষমতা আসবেন, সে অভিষেক হোক আর যেই হোক, তিনি কিন্তু তৃণমূল কংগ্রেস দলটাকেও চালাতে পারবেন না, সরকারটাকেও চালাতে পারবেন না। শান্তনুদা দেখছেন যে এই গোটা পর্বটা সেটা
আপনাদের বিরোধী যারা তাদেরকে উৎসাহ দিচ্ছে। মৌপিয়া দেবী, প্রথমেই বলি, তৃণমূলই একমাত্র দল যেখানে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি প্রকাশ্যে বলতে পারেন যে আমি 4 থেকে 5টা জেনারেশন তৈরি করে দিয়ে গেছি, এবং আমাদের দলই একমাত্র দল যে দলের যে নতুন তৃণমূলের কথাটা বলা হচ্ছে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জিকে মাথায় রেখে যখন তৃণমূলে নবজোয়ার কর্মসূচি করেছিলেন, মমতা ব্যানার্জির বার্তাটা পৌঁছে দিতে গিয়ে প্রত্যেকটা জনসভায় তিনি নতুন তৃণমূলের ব্যাখ্যাটা দিয়ে বলেছিলেন মানুষ যেভাবে তৃণমূলকে দেখতে চায় সেইভাবে আমরা তৃণমূলকে মানুষের কাছে নিয়ে আসছি, দুর্নীতিমুক্ত মানুষের রায়ে নির্বাচিত যে প্রতিনিধি সে আমাদের দলের প্রার্থী, এইগুলো হচ্ছে নতুন তৃণমূল। পরিষ্কার এটা মাথায় রাখবেন। আমি 3টে উত্তর 3 জনকে দিতে চাইবো প্লিজ। দিলীপ বাবু অত্যন্ত মনোকষ্টে আছেন, তার দলে তিনি এতটাই কোণঠাসা, তার পদ চলে গেছে, তার বসার ঘর চলে গেছে, তিনি যেখানে বসে বিজয় সম্মেলনী করেছেন সেই কনফারেন্স বেড়েছে। আর অধীর চৌধুরী, অধীর বাবুর তো সবার আগে পদত্যাগ করা উচিত, যে তার সভাপতিত্বে কংগ্রেসটা আজকে শূন্য। অতীতে অনেক প্রদেশ কংগ্রেস সভাপতি আছে যারা হারের ভার নিয়ে নিজেরা পদত্যাগ করেছে, কিন্তু তিনি এখানে দায়বদ্ধ বিজেপির কাছে মুচলেখা দিয়ে বিজেপিকে অক্সিজেন দিতে হবে, তাই তিনি পদত্যাগ করবেন না। আর সে সুজনবাবু, আজকে আমি একটাই প্রশ্ন করি, সারদার সুদীপ্ত সেন তো আপনার নামে লিখে গিয়েছিল, তাহলে কি এমন সেটিং করে রেখেছেন যে আপনি তো মেন কিংপিন সারদা কাণ্ডের, আপনাকে কেন এখন এডিসিবিআই ডাকছে না? এটা যদি কাইন্ডলি একটু বলে দেন যে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা কোথায়, তাহলে খুশি হব। আহা আহা আহা, এই শান্তি গান গাইছে নাকি? কথা হচ্ছে যে মূল মাথা তো যে সে বলেছিল মমতা ব্যানার্জি আরো বড় মূল মাথা। আপনি বলুন না সোজা কথা, মুক্তি কোথায়? আপনারা ভাগের টাকা নিয়ে দুজনে মিলে লড়াই করছেন, নবীন প্রবীণ বলে চালিয়ে দিচ্ছেন। নারদার ঘুষকাণ্ডেও নবীন প্রবীণ ঘুষ খায়, শিক্ষক দুর্নীতিতেও নবীন প্রবীণ জড়িয়ে পড়ে। নতুন তৃণমূল মানে কি? আগের ব্যাচ খেয়ে নিয়েছে, নতুন ব্যাচ আবার খাবে। এই তো মাননীয় জ্যোতিবাবুর ছেলের কথা আমাকে তুলতে বাধ্য করো না। আমি বলছি নতুন পুরনো এই যা দ্বন্দ্ব আপনি দেখাচ্ছেন, এই দ্বন্দ্বের কারণ তো ভাগের টাকা। এগুলো আমাকে বলতে বাধ্য করো না। ভাগের টাকা, তোমরা আজকে যাকে বানিয়েছো, ভাগের টাকা, আরে রেশন কেলেঙ্কারি বাদ করেছে। আসবো সায়ন, আসবো। আসলে লড়াইটা তাপস রায়ের সাথে লেগেছে হলো, তাপস রায়কে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পরে এই ধরনের আলোচনা শুরু হয়েছে। এবং তাপস রায়কে তো ঠিক করতে হবে যে অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলতে হবে তাপস রায়কে, না মমতা বন্দ্যোপাধ্যায়কে বললে তিনি খুশি থাকবেন, ঠিক করে নিতে হবে। কারণ হলো তিনি বুঝতে পারছেন, এবং সারা বাংলা জুড়ে একটা জায়গা তৈরি হয়েছে শুধু অভিষেক ব্যানার্জির দুর্নীতিটাকে সামনে নিয়ে তাপস রায়কে লড়বে। অভিষেক ব্যানার্জি দুর্নীতিগ্রস্ত, আজকেও 7 কোটি টাকার সম্ভবত অ্যাসেট অ্যাটাচ হয়েছে। তারপরেও আমি বলে নেই তারপরেও দেখতে পাচ্ছি তাপস রায় অভিষেকের কথা বলছে। নারায়ণ গোস্বামী যিনি গরু পাচার করেন, তার জন্য কিনা পুলিশকে সাথে নিয়ে গরু পাচার করার অর্ডার দিয়ে তাকে বলতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়েই পশ্চিমবাংলা শাসন হবে। আমি বলে নেই, একটু প্লিজ বলে নেই, পশ্চিমবাংলা শাসন করতে গেলে বলে আমি বলে নেই, আমি জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় নাম বললে অসুবিধা হবে, শান্তনু সেনের চিল্লিয়ে লাফিয়ে পড়তে হবে। কিন্তু আমার সত্যি কথা বলছি, সেটা শুনুন ভাই, সারা পশ্চিমবাংলা জুড়ে তোলাবাজি চলছে। এখন তোলাবাজি কে কতটা করবে, অভিষেক বেশি করবে না মমতা ব্যানার্জির লোকেরা করবে, এখন সেটা নিয়ে দ্বন্দ্ব আইডিওলজিক্যাল কোনো দ্বন্দ্ব নেই। আমি বিজেপি নয়, দিলীপ ঘোষ বললেন যে কথাটা পাওয়ারে, আমি বলেন আমি দিলীপ ঘোষের কথার উত্তর আপনি যা দিলেন, দিলীপ ঘোষের কথার উত্তর আপনি যা দিলেন আমি দিচ্ছি উত্তর, আমি দিচ্ছি। দিলীপ ঘোষ বললো পাওয়ারে থাকতে হবে, সেই কারণে তৃণমূল কংগ্রেস এরকম দুর্নীতির সাথে মানে বিষয় হচ্ছে, সম্পৃক্ত হচ্ছে। দিলীপ ঘোষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অজিত পাওয়ারকে নিয়েছে পাওয়ারে থাকার জন্য, ওরা বলতে পারে না তৃণমূল কতটা দুর্নীতিগ্রস্ত। সুমন্ত, এরকম অবস্থা আমরা বলতে পারি। গতকাল সন্ধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি মনে হয় যে যেহেতু একটা দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যেরকম একটা চর্চা যেমন চলেছে, আবার যখন ভোটের মুখে আমরা ঐক্যবদ্ধ লড়াইও অন্তত আপাতভাবে দেখতে পেয়েছি, লোকসভা ভোটের মুখে এটা সত্যি বেগ দেবে তৃণমূল কংগ্রেসকে, নাকি এরকম সহজেই মিটিয়ে নেওয়া যাবে? দেখুন, শান্তনুবাবু যে কথাটা বলেছেন আমি সেটার সাথে একমত, যে এ রাজ্যে প্রধান শাসক মানে প্রধান দল তৃণমূল, এবং তৃণমূল হ্যাজ মেনি স্ট্রেংথ। সেখানেই আমার প্রশ্ন, যে যেখানে শিক্ষক নিয়োগ নিয়ে এতটা টানাপোড়েন চলছে, আমরা দেখেছি যে 5,841 জন যাদের চাকরি নেওয়া নিয়ে 1 ফেব্রুয়ারি একটা ডেডলাইনও সেট করা আছে। তো সেই সমস্ত কিছু নিয়ে আলোচনার মাঝে হঠাৎ বয়স কত হবে, 65 না 75, সেটা নিয়ে আলোচনা কেন তৃণমূলে শুরু করতে হলো? সেটা তো বাইরের কেউ বলেননি, কোনো সাংবাদিকও বলেননি, যেচে তৃণমূলের ভেতর থেকে প্রশ্নটা এসছে।
প্রশ্নটা আসবেই, তাহলে কি এটা এই কারণে হলো যে লোকসভা নির্বাচনের টিকিট বন্টনের যেহেতু দিন এগিয়ে আসছে, দলের ভেতরে কোনো ক্রাইসিস আছে যে কে টিকিট পাবে কে টিকিট পাবে না? এই ক্রুশিয়াল জিনিসগুলো আবার বলছি যে একমাত্র তৃণমূলই সলভ করতে পারে, কারণ তা না হলে ওই আবার মানে বাপিলারির গান শিকারি খুদিয়া শিকার বান গয়া হয়ে যাবে। একটু সময়টা বলি, পার্টি বড় হয়ে যায় না, পার্টি যখন বড় হয়ে যায় না তখন দ্বন্দ্ব এরকম বাড়তে থাকে, সেটাকে সামাল দিতে পারবে না, কারণ মমতা ব্যানার্জি অলরেডি বাড়িয়ে ফেলেছে। শুনুন, অলরেডি বাড়িয়ে ফেলেছে সমস্যা। আমি বলছি এই পুরো বিষয়টি হচ্ছে চিত্রনাট্য তৈরি করা হয়েছে এবং এটা স্ক্রিপ্টেড। তার কারণ এদের চুরি ডাকাতি বদমাইশির বড় ঘটনা ঘটতে চলেছে, একের পর এক সিজার হচ্ছে এবং যে শেষ মুহূর্তে পৌঁছে গেছে বিচার ব্যবস্থা, যে কোনো দিন কড়া পদক্ষেপ নিতে পারে, কেস এন্ডে চলে গেছে, ফলে এই বিষয় প্রকাশ্যে আসবে বলে আরে জাস্টিসের ঘরে পুলিশ পাঠিয়ে দিয়েছেন, বলেছেন যদি কিছু হয় আপনার ভাই পশ্চিম বাংলা যা করছে ভারতবর্ষে কোথাও করছে না, হাইকোর্টে জাজের ঘরে সিআইডি চলে গেছে, বলছে অ্যারেস্ট হয়ে যাবে যদি কিছু সারা ভারতবর্ষ জুড়ে শঙ্কু, সারা ভারতবর্ষ জুড়ে আমি এক লাইনে শেষ করে নিই। আমার বক্তব্য খুব স্পষ্ট, আমার বক্তব্য সাজানো চিত্রনাট্য ইচ্ছে করেই প্লান্ট করা হয়েছে যাতে মৌপিয়াদির এত পপুলার শোতে বেশিরভাগ অংশটা জুড়ে থাকে এইটা, আর পেছনে চলে যায় এই যে 700 কোটি 800 কোটি পাওয়া যাচ্ছে, হাইকোর্টের একটা রিপোর্ট আসতে চলেছে, স্পেসিফিক অর্ডার আসতে চলেছে, এই যে রিপ্লাই গুলো ওনারা দেওয়ার সুযোগ পাবেন না, এইটা তৈরি হবে, এই জন্যই একটা স্ক্রিপ্টেড ম্যাটেরিয়াল আনা হয়েছে। লোক দেখানো ঝগড়া, নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। লিপসেন বাউন্সের 7.5 কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে আদালতে, এমনটাই জানালো ইডি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মুখবন্ধ খামে পৃথক রিপোর্ট জমা দিল সিবিআই ও ইডি। সেই রিপোর্ট খুলে দেখেন বিচারপতি অমৃতা সিনহা। এই রিপোর্ট জমা দেওয়ার সময় তাৎপর্যপূর্ণভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী জানান যে লিপসেন বাউন্স সংস্থার মোট 8টি প্রপার্টি যার আনুমানিক বাজার মূল্য প্রায় 7.5 কোটি টাকা তা কিন্তু তারা অ্যাটাচ করেছেন, কারণ সেখানে প্রসিডস অফ ক্রাইম গিয়ে পৌঁছেছে, এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবীর তরফ থেকে আজকে আদালতে দাবি করা হয়। সিবিআইয়ের তরফ থেকে যে রিপোর্টটি পেশ করা হয়েছে সেখানে সিবিআইয়ের তরফ থেকে বলা হচ্ছে যে এস বাসু রায় নামে যে সংস্থা তাকে সামনে রেখে কিন্তু এই দুর্নীতি করা হয়েছে এবং সেই দুর্নীতিটাকে একেবারে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে, এমনটাই কিন্তু আজকে সিবিআইয়ের আইনজীবী তারা দাবি করছেন। আদালতে সিবিআই দাবি করেছে 2014 সালে টেটের ওএমআর শিট মূল্যায়নের দায়িত্বে ছিল এস বাসু রায় অ্যান্ড কোম্পানি। এস বাসু রায় অ্যান্ড কোম্পানি 2022 সাল পর্যন্ত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম হিসেবে নথিবদ্ধ ছিল। সিবিআই এর দাবি বোর্ডের কর্মীরাও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। বেআইনিভাবে নথি নষ্ট করা হয়েছে বলেও জানিয়েছে সিবিআই। সিবিআই আরও জানিয়েছে দেবরাজ চক্রবর্তী, বাপ্পাদিত্য দাশগুপ্ত সহ কয়েকজনের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিপত্র পাওয়া গিয়েছে বলেও জানিয়েছে সিবিআই। সিবিআই আরও জানিয়েছে এছাড়া জেলে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অয়নশীলকে। সিবিআই এর দাবি, অয়নের সূত্রে জানা গিয়েছে তার সংস্থার মাধ্যমে 17টি পুরসভায় প্রায় 1829 জনকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে। মূলত তারা যেগুলো বলেন সেটা হচ্ছে টেট 2014-তে যে সংস্থা ওএমআর শিট মূল্যায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত ছিল সেই সংস্থাটি আদতে একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম এবং উইদাউট এনি টেন্ডার সেই সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তারা এই যে ওএমআর শিটটা মূল্যায়নের জন্য তারা যে স্ক্যান কপি রাখেন সেই স্ক্যান কপিটি এডিটেবল কপি, অর্থাৎ যে কোনো সময় নাম্বার পরিবর্তন করে দেওয়া যাবে। বাম ও বিজেপির একযোগে অভিযোগ সংগঠিত অপরাধ হয়েছে। একটা সংগঠিত অপরাধ হয়েছে, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে লাটে তোলবার পরিকল্পনা করে অপরাধ হয়েছে। আমরা আদালতে গিয়েছি স্বচ্ছ নিয়োগের দাবিতে এবং সেই তার এই যে তদন্ত, সেই তদন্তে অনেক দুর্নীতি পর্দা একের পর এক উন্মোচিত হচ্ছে। ওই সুজয় কৃষ্ণ ভদ্রর যে বয়ান, সুজয় কৃষ্ণ ভদ্রের যে শরীরী ভাষা, তার প্রথমে প্রেস কনফারেন্স, তারপরে অন্তরালে চলে গিয়ে এসএসকেএম হসপিটালে আত্মগোপন এবং গুরুতর অসুস্থ না হয়েও আজকে যেখানে এত শয্যার অপ্রতুলতা আছে সেখানেও তিনি ভর্তি হয়ে আছেন। এটা তো সকলেরই জানা যে এই বিষয়ের মধ্যে স্বচ্ছতা নেই।
তৃণমূলে অবশ্য পাল্টা বক্তব্য, ইডির দাবি ধ্রুব সত্য নয়, বিচার প্রক্রিয়া এগোলেই তা স্পষ্ট হবে। এজেন্সি প্রথম দিকটায় এই ধরনের কিছু জামিন আটকানো, বাজেয়াপ্ত করা, অমুক করা, তমুক করা, এই ধরনের এমন একটা প্রচার, একটা মহল তৈরি করে যাতে একটা নেতিবাচক ধারণা তৈরি করা যায়। কিন্তু যত বিচার প্রক্রিয়ার প্রপার ট্রায়াল এগোতে থাকে কোর্টে, তাতে এগুলো ক্রমশ স্পষ্ট হতে থাকে। নিয়োগ মামলায় ধৃত সুজয় কৃষ্ণভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে শুনানি বুধবার। ওই দিন কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অভিজ্ঞতা সম্পন্ন ইএসআই হাসপাতালের এক চিকিৎসককে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি ইডির যুগ্ম অধিকর্তাকেও উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি। ক্যামেরায় পার্থ পালের সঙ্গে বিক্রম দাসের রিপোর্ট, জি24 ঘন্টা। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি আপনার রায় নিয়ে, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর। খুব সংক্ষেপে সবার কাছে যাবো। শান্তনুদা, লিপস অ্যান্ড বাউন্সের 8টি সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে বলে ইডি আদালতে জানিয়েছে, যার মূল্য 7.5 crores। প্রথম কথা, রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা কোন জায়গায় গেছে সেটা আমরা দেখতে পাচ্ছি। কোনো একটা কোম্পানির সাথে অতীতের সম্পর্ককে কেন্দ্র করে এই ধরনের কেস, যেখানে মহামান্য আদালত বলছে 31শে ডিসেম্বরের মধ্যে কেস কমপ্লিট করতে হবে, ইডি বাহানা দেখিয়ে কেস কমপ্লিট করতে পারলো না। উল্টে তদন্ত করার নামে তদন্তকারী সংস্থারা অফিসে গিয়ে 16টা পার্সোনাল ফাইল আপলোড করে দিয়ে চলে এলো। তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলো না তদন্তকারী সংস্থাগুলোর বিরুদ্ধে। অন্যদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সুনির্দিষ্ট টাইমের মধ্যে বলা হচ্ছে, তিনি টাইম পূর্ণ করার অনেক আগে তিনি সমস্ত নথি জমা দিয়ে আসছেন। আর আমি আপনাকে আবার অন রেকর্ড বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ইলেকশন এফিডেভিটের তথ্য দিয়ে প্রমাণ করেছেন 2014 থেকে 2019-এ তার এবং তার স্ত্রীর স্থাবর অস্থাবর সম্পত্তি কমেছে, যেখানে এখানে সৌমিত্র খান থেকে শুরু করে বিজেপির সাংসদ আর সর্বভারতীয় স্তরে অমিত শাহের ছেলের 16,000 গুণ সম্পত্তি। দেখুন, আমার বক্তব্য হচ্ছে সরকার এবং তার এসএসকে সরাসরি এই তদন্তে ডিলে করছে। আমার সরাসরি অভিযোগ যে কাকুর মতো কে তাকে এখানে প্রোটেকশন দিয়ে বাচ্চাদের হচ্ছে বেড দিয়ে বসিয়ে রাখা হচ্ছে, তার গলার নমুনা এলেই মাথায় হাত পড়বে, তাই জ্বালা হয়েছে। আপনারাই আটকে রেখেছেন, আপনারা ছেড়ে দিন, আপনারা বলুন, আপনাদের তো সরকার চলছে, আপনাদের স্বাস্থ্য দপ্তর আটকে রেখেছেন কেন? নমুনা দিচ্ছেন না কেন? নমুনা দেওয়া হচ্ছে না কেন? কাকুর গলায় তার প্রভুদের সম্পর্কে যা বার্তালাপ আছে তাই ভয়ে আটকে রাখা হয়েছে। আমার তো ভয় সন্দেহে কাকুকে মেরে দেয়, কাকু কেন মেরে দেয় কোনোদিন? আমার তো দৃঢ় সন্দেহ আছে যে কোনোদিন শুনবো কাকু মারা গেছে। এরা করে দিতে পারে, এরা এই লেভেলে চলে যেতে পারে। ভয়ঙ্কর অবস্থা। এটা উত্তরপ্রদেশ, এখানে এনকাউন্টার হয় না। খুব সংক্ষেপে, শায়নের সঙ্গে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইডি বহু জায়গায় বহু বিরোধীদের এইভাবে সম্পত্তি অ্যাটাচ করছে, কিন্তু পরে প্রমাণ করতে পারছে না। যদি সত্যি সত্যি এখানে ইডি চাইতো যে এই যে অ্যাটাচ করেছে মনীষ সিসোদিয়া এবং সঞ্জয় সিংকে ভেতরে ঢুকিয়ে রেখেছে, এক মিনিট বলে নেই যে মনীষ সিসোদিয়া এবং সঞ্জয় সিংকে ফেলে রেখে দিয়েছে জেলের মধ্যে কোনো প্রমাণ ছাড়া। এখানে যদি সত্যি সত্যি প্রমাণ পায় তাহলে অভিষেককে কেন ভেতরে নিচ্ছে না? কিন্তু সেটা ডিলে করছে, ডিলে করছে। না না, একথা স্বীকার করবো যে ইডি সক্রিয় বিরোধীদের জন্য। শায়ন বলো, শায়ন। হ্যাঁ বলছি, এই সামগ্রিকভাবে যে চিটফান্ডের দুর্নীতি ইত্যাদি ইত্যাদি এতদিন ধরে চলছিল, ও ইডি সিবিআই কিছু করতে পারছিল না, আদালত ছিল বলে আজকে 7 কোটি টাকা ইত্যাদি গল্প সব ফ্রিজ হয়েছে। বাংলার মানুষ সারদা, রোজভ্যালি, নারদা এই সব কাণ্ডেরও একই জিনিস দেখতে চায়। কিন্তু কথা হচ্ছে এতদিন ধরে তো লিপস অ্যান্ড বাউন্স যে অভিষেক ব্যানার্জির কোম্পানি, সেটা নিয়েই তো কেউ কথা বলছিল না। অভিষেক ব্যানার্জি নিজের হলফনামাতে জানাচ্ছিল না। দিনের শেষে আস্তে আস্তে সত্য উন্মোচন হচ্ছে। কিন্তু এটা ঠিক, মোদি অমিত শাহ সরকার এদেরকে দমাতে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ। আদালত ছিল বলে এত দূর অবধি গেছে। আদালত ছিল না বলে। আমিও শান্তনুবাবু বা কংগ্রেসের প্রতিনিধির মতো সিবিআই বা ইডিকে বিশ্বাস করি না।
কিন্তু তৃণমূলের সমস্যা হচ্ছে যখন বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে, যেখানে মোদির নিজের জায়গায় অত বড় ঘটনা ঘটেছে, বিজেপির আইটি সেলের 3 জনকে যোগীর পুলিশ অ্যারেস্ট করেছে, তখন তারা প্রেস কনফারেন্স করছিলেন দলের মধ্যে বিরোধ নিয়ে। এটা তৃণমূলকে সিদ্ধান্ত নিতে হবে তারা বিজেপির বিরুদ্ধে লড়াইতে কতটা এগিয়ে থাকবে না নিজের দলের দ্বন্দ্বকে সামলাবে। তার জন্য আমাদের দল আজকে ইতিমধ্যে প্রেস কনফারেন্স করেছে। আসলে উনি এখনো কনফিউজ, সোর্সেস হতে চলছে নবীনে এখানেই শেষ করতে হচ্ছে আপনার রায়। একটু পরে দিনের সেরা বাছাই করা খবর নিয়ে আমরা ফিরে আসছি পেজ 1-এ। দেখতে থাকুন জি 24 ঘন্টা।